আজ আমার সাথে আছেন এমন এক মানুষ যার কবিতা এবং লেখা প্রায়শই সামাজিক ভাষ্য এবং মানব প্রকৃতির উপর স্পর্শ করে, যার বিষয়বস্তু সামাজিক অবক্ষয় থেকে শুরু করে জীবনের সহজ আনন্দ পর্যন্ত বিস্তৃত। কবি, সাহিত্যিক এবং এক অসামান্য ভ্রামণিক অচিন্ত সুরালের সাথে আজ আমাদের আলাপচারিতা। অচিন্তদা, আপনাকে স্বাগত আমার আরণ্যক শুভ চ্যানেলে। আচ্ছা, আপনি এত ভ্রমণ আপনার জীবনে, কিন্তু আপনি হয়ে গেলেন কবি, এর কারণ? সম্ভবত কারণ এটাই যে ভ্রমণ তো মানুষকে অনেক কিছু দেয়। একটা ভ্রমণ থেকে আমরা কিন্তু অনেক কিছু আহরণ করি। যখন ভ্রমণ করি তখন সেই জায়গার প্রকৃতি, সেখানকার মানুষজন, তাদের রুচি, তাদের সংস্কৃতি, এগুলো তো মনের মধ্যে জমা হতে থাকে। ঠিক, এই জমা হয়ে থাকা যা কিছু সেটা তো একসময় বেরোতে চেষ্টা করে। সেই হিসেবেই আমি আমার লেখালেখি এবং সেগুলো সবই কিন্তু এইসব যা মানুষ আমি দেখেছি, যত মানুষ দেখেছি বেড়াতে গিয়ে, এবং প্রকৃতিকে যেভাবে দেখেছি সেগুলো দিয়েই আমি আমার শব্দগুলোকে, আমার কবিতাগুলোকে সাজাই। আচ্ছা, জীবনের প্রথম ভ্রমণ? তখন তো ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10 অবধি আপনি বেড়াতেই যাননি কোথাও? না না, আমরা তখন থাকতাম ধানবাদে। ধানবাদে আমার জন্ম। তো ওখানে তখন তো এই ব্যাপারগুলো ছিল না যে পরিবারের সবাই মিলে বেড়াতে চলে গেল কিংবা গ্রুপ করে বেড়াতে চলে গেল, এই ব্যাপারগুলো একেবারেই ছিল না। আমি একবার পালিয়ে গেছিলাম ক্লাস 10-এ পড়তে। আচ্ছা, দেওঘর চলে গেছিলাম 10টি টাকা হাতে নিয়ে, হ্যাঁ, চুরি করে। 10 টাকার ভ্রমণ? হ্যাঁ, বাবার পকেটে। আচ্ছা, 10 টাকা, 10 টাকা তো অনেক টাকা। আমি ধরো তোমাকে বলছি এটা 64-65 সাল, অনেক টাকা, তখন অনেক টাকা। 10 টাকা সেই নিয়ে আমি দেওঘরে চলে গেলাম। খুব ইচ্ছে করছিল কোথাও যাই দেখতে। তো দেওঘর চলে গেলাম, দেওঘরে 2 দিন থাকলাম। ওই 10 টাকা দিয়ে সব কিছু হয়ে গেল, আর ওই লঙ্গরখানায় তো খিচুড়িটা পেয়ে যেতাম, কাজেই কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তো সেটা করে দিব্যি মনে খুব আনন্দ নিয়ে ফিরে গেলাম, বাড়িতে বকুড়ি খেলাম। তারপরে বন্ধুদের সাথে ভ্রমণ? বন্ধুদের সাথে ভ্রমণ ভাগ্য আমার খুব একটা হয়নি। আমি মূলত এককচারী, আমি একটু নিঃসঙ্গ ভ্রমণিক। আচ্ছা, সাধারণত কখনো কখনো যে যাইনি তা নয়, কখনো কখনো গেছি। তারপরে কলেজে ঢুকে কলেজের যে এক্সকারশনগুলো হয় সেটাকে ভ্রমণ বলা যায় কিনা জানি না। হ্যাঁ, সেটা তো এক ধরনের ভ্রমণ বটেই। এক ধরনের ভ্রমণ বটেই, কিন্তু সেটা তো মনের চাহিদা সবসময় পূরণ করে না। ঠিক। তো সেরকম ভ্রমণ হয়েছে, রাজস্থানে হয়েছে, ধরো তোমার হিমাচল প্রদেশে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে। আচ্ছা, এইসব হয়েছে আর কি। মানে কর্মসূত্রে এবং হয়তো মনের আনন্দেই আমি জানি আপনার পালামৌর উপরে একটা বিশেষ প্রেম। তা পালামৌ নিয়ে একটু বলুন গল্প। পালামৌয়ের উপরে প্রেম হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে আমি তো থাকতাম রাঁচিতে তখন। আচ্ছা, রাঁচির থেকে তো পালামৌয়ের জঙ্গল মানে বেতলার যে গেটটা সেটা দূরত্ব ছিল 175 কিলোমিটার আমার বাড়ি থেকে। আর আমার একটি সৌভাগ্যক্রমে একটি বুলেট মোটরসাইকেল ছিল। আচ্ছা, খুব আমার প্রিয় পাত্র সেটি। তো আমি মাঝে মাঝেই এই একটু ছুটি ছাড়া পেলেই বা না পেলেও পালিয়ে, অফিস পালিয়ে আমি চলে যেতাম মোটরসাইকেল নিয়ে পালামৌয়ের জঙ্গলে চলে যেতাম। আর এমন হয়েছে যে আমি হয়তো ধরো কোনো একটা রোববার বা শনিবার রোববার ছুটি, তো শনিবার বা রোববারে আমার ইচ্ছে করে চা খেতে যাবো। আমার এই চা খেতে যাওয়া যেটা একাকী, কোনো আড্ডার মধ্যে নয়, সেটা একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে যে শহর থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে, মনে করো 25-30 কিলোমিটার দূরে আমি চা খেতে যাবো। আচ্ছা, একটা ছোটো চায়ের দোকান, একটা বট গাছের তলায় থাকবে, হ্যাঁ, খাটিয়া থাকবে সেখানে শোয়ার জন্য, কিংবা একটা ছোটোখাটো ঢাবা এরকম থাকবে। তো সেখানে চা খেতে খেতে আমি একবার বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে। সঙ্গে আমার একটা জিনিস সবসময় থাকতো, আমি যখনই বেরোতাম মোটরসাইকেলে, কারণ আমি নিজেকে তো চিনি না সেভাবে, আমাকে ওটা সাবধান থাকতে হতো। আমার একটা ছোটোখাটো স্লিপিং ব্যাগ ছিল। আচ্ছা, সেই সময় আর একটা ক্যামেরাতে ছিল, এইগুলো আমার সময় থাকতো মোটরসাইকেলে। আচ্ছা, তো সেবারে চলে গেলাম একবার বিজুপাড়া বলে একটা জায়গা, 40 কিলোমিটার দূরে চা খেতে গেলাম। বেশ,
সেখানে চাটা খেয়ে বেশ বড় গ্লাসের চা নিয়ে চাটা খেয়ে বেশ পরিতৃপ্তি হলো, নিয়ে একটু খাটি শুয়ে একটু ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, ঘন্টাখানেক কি ঘন্টা ধরে ঘুম হওয়ার পরে মনে হলো আছে এখান থেকে তো বেজলা খুব দূরে না, তাহলে বেজলা চলে যায় একটু, বলে বেজলা চলে গেলাম। বেশ, সঙ্গে দাঁতের মাজনটিও নেই। আচ্ছা, বেজলা চলে গেলাম। ফিরলাম 2 দিন পরে, তখন পাড়ায় খোঁজ পড়েছে যে লোকটা গেল কোথায় নিয়ে ওখানে ঘুরে টুরে ফিরে চলে এলাম। পালামৌ সম্পর্কে আরেকটা বিশেষভাবে বলার কথা, আমার সৌভাগ্য যে ওখানে সেই সময় রেঞ্জ অফিসার ছিলেন সঙ্গম লাহিড়ী বলে একজন। সঙ্গম লাহিড়ী নাম অনেকেই জানে, খুব খুব আর কি মানে বিখ্যাত পশুপ্রেমী মানুষ, বিখ্যাত মানুষ। তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং আমি চলে গেলেও আমার থাকার কোনো অসুবিধা হতো না। আচ্ছা, উনি কিছু একটা ব্যবস্থা করে দিতেন কোথায় থাকবো, বা না হলে ওনার কোয়ার্টারে। যখন ওখানে গিয়ে থাকতাম তখন সঙ্গম লাহিড়ী হয়তো আমাকে রাত্রিবেলা 2টোর সময় এসে হাজির, চুন যাবো এখন ইয়েতে কোচিং হচ্ছে, খবর আছে। আচ্ছা, হ্যাঁ, তো অনন্য অভিজ্ঞতা। আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে জিপে উঠে বসলুম। তারপরে তাকে সেই রাত্রিবেলার জঙ্গল দেখা, সে এক অদ্ভুত অভিজ্ঞতা, এত ভালো লাগা সেটা। মানে এটা কোন রিজিয়নটায় গেছিলেন? বেতলায়? এটা বেতলার মধ্যে। বেতলার মধ্যে কোন জায়গাটায় গেছিলেন? না, বেতলা মানে বেতলা। ও, বেতলার ফরেস্টের ওকে, হচ্ছে বেতলা কোর এরিয়া এটা। ঠিক আছে, ও বেতলা কোর রিজিয়নটায় ঢুকেছে। হ্যাঁ, বেতলা কোর। হ্যাঁ, তো আসল কোরটা তো অন্য জায়গায়, কুজরুম জানো, কুজরুম, হ্যাঁ একদম। তো বেতলাতে গেলাম। এবার বেতলাতে গিয়ে সঙ্গম লাহিড়ী আমাকে বললেন নিন ছবি তুলুন, বলে সার্চ লাইট ফেলা হলো। মোটে 10 কি 12 ফুট দূরে একটা ইয়ে দাঁড়িয়ে, মানে গড়, বাইসন বলে বলা হয়, সেই গড় দাঁড়িয়ে আছে। আচ্ছা, সেই সব রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো হয়েছে আর কি বেড়াতে গিয়ে। বেতলা বিশেষ ভালোবাসার জায়গা, এবং বেতলায় এতবার গেছি যে কোনো ইয়াত্রা নেই। ঠিক কথা। এবং আপনার থেকেই আমার বেশ কয়েকটা, বেতলার তো অনেক যেগুলো জায়গা আমিও ঘুরেছি, কিন্তু বেশ কিছু বনবাংলা আপনার থেকে আমার জানা, যেমন আধে আমি জানতাম না। এগুলো নিয়ে একটু বলুন, এগুলো তো একটু অফবিট। আমার সবসময় একটু মানে সর্বক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রেও দেখেছি, আমার অফিসে কাজের ক্ষেত্রেও দেখেছি, আমি একটু ভিন্ন পথে বিশ্বাসী। ঠিক, সবাই যে পথে যাচ্ছে আমি সেই পথে যেতে চাই, আমি একটু অন্য পথ ধরি একটা। তো সেই রকম একটা অনুসন্ধিৎসা থেকেই আমার এই একটু অন্যান্য ভিন্ন দিকে গিয়ে ওখানে কি আছে, ওখানে কি আছে, হ্যাঁ, এগুলো দেখে বেড়ানো অভ্যেস। তো খোঁজ করে জানতে পারলাম, ওখানে যখন মারোয়াড়ি গিয়েছি, মারোয়াড়ি আমাকে উদয় সিং ওখানে চৌকিদার ছিল সে সময়, এটা বোধ হয় হবে তোমার হয়তো 85-86 সালে এরকম হবে। তো এর থেকে মারোয়াড় থেকে দেখা যায় একটা পাহাড়, হুলক পাহাড়, ওটাকে হুলুক পাহাড়। সেই হুলুক পাহাড়ের ওপরে নাকি একটা শুনলাম গেস্ট হাউস আছে, 1 রুমের গেস্ট হাউস। আচ্ছা, সিঙ্গেল রুমের, কিন্তু সেটাতে তখন ওটা ওই চাল পাল ধসে গেছিল, ওটা থাকা যাবে না। দেখে তো আসি, আমি ওখান থেকে হাঁটা লাগালাম। আচ্ছা, মারোয়াড় থেকে হাঁটা লাগিয়ে প্রায় 11 কিলোমিটার মতন হবে আর কি, নিয়ে পাহাড়ের উপরে চড়ে সেই জায়গাটা দেখলাম, কিছুক্ষণ বসলাম, নিয়ে আবার মানে সেই জায়গাটা স্পট করলেন, সেই ধসে যাওয়া বাড়িটা। আচ্ছা, ওটা হেনার বলে নিচে গ্রাম আছে, হেনার। আচ্ছা, সেই হেনার গ্রামে গিয়ে ওখানে তখন শীতকাল ছিল, তো হেনার গ্রামে গিয়ে দেখলাম ওরা চাল কুটছে ও পিঠে বানাচ্ছে, তো বসে পিঠে খেলাম। বাহ, পিঠে খেয়ে তারপরে ওপরে চলে গেলাম। ফিরে এসে আবার এক প্রস্ত ওখানে বসে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে ওদের সঙ্গে তারপরে ফিরে এলাম। আর সেই সময় কিন্তু সন্ধ্যা হয়ে গেল ফিরতে আমার। সেই সময় কিন্তু ওই জায়গাটা মানে স্যাটেলাইট কোর হিসেবে হয়ে গেছে, মানে ওখানে চিতা দেখা যাচ্ছে প্রায়, মানে হেনারটা, হেনার আধে এইসব অঞ্চলগুলো, মানে মারোয়াড় ছাড়াই আর কি। ঠিক, মারোয়াড় ছাড়িয়ে বাড়িছাড়ার দিকে যেতে গেলেই তখন ওই জায়গাটা চিতা মাঝে মাঝে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক সেসব পাত্তা না দিয়ে ঘুরে এলাম, খুব ভালো লাগে সেটা। আর রুদ, অক্সি, এই বাংলাগুলো, এগুলোও তো নিশ্চয়ই ঘুরেছে। হ্যাঁ, রুদ একদিকে, অক্সি তো আরেকটা দিকে, মানে রুদটা তো একটু গাড়ুর থেকে একটা রাস্তা অফ, মানে মারোয়াড়ের দিকে না গিয়ে একটু অফ করে বাঁ দিকে ঘুরে যাবে, সেখান থেকে গিয়ে রুদের বাংলোটা একদিক দিয়ে ভালো, পাশেই কোয়েল নদীটা বয়ে যাচ্ছে, ওটা একটা সুন্দর, সেই হিসেবে সুন্দর জায়গা, কিন্তু খুব ঘন জঙ্গল যে রুদ বাংলোটাকে ঘিরে আছে তা নয় কিন্তু। ঠিক, তখন যা ছিল একটু প্রশস্ত জায়গা, একটু বেশ কয়েকদিন মিলে আড্ডা মারার জন্য ভালো জায়গা, মনে নয়।
জায়গাটা। আর তারপরে তো রোদের জায়গাটা ছেড়ে দিয়ে তুমি সোজা যদি মানোয়ার দিয়ে যাও, তাহলে মানোয়ারের পরে তো তোমার বাড়েসার আসছে, মাঝখানে সুগা ফলস পড়বে, হ্যাঁ সুগা ফলস পড়বে, সেগুলো পেরিয়ে আরো বেশ খানিকটা আঁকছিল বাংলোটা। পরপর বাংলোগুলো ছিল তো একদম আপনার মহুয়াদার। কেচকিটা হচ্ছে প্রথম, বেতলায় ঢোকার 4 কিলোমিটার আগে হচ্ছে কেচকি, যেখানে অরণ্যের দিনরাত্রি সিনেমার শুটিংটা হয়েছিল। সেই কেচকি থেকে শুরু করে মহুয়াদার পর্যন্ত মোট 13টা, যত মনে হয় 13টা বাংলো ছিল। 13টা বাংলো, হ্যাঁ আপনি বলেছিলেন 13টা বাংলো, মানে আপনার 13টাই ঘোরা। হ্যাঁ 13টাই ঘোরা, এটা অনন্য অভিজ্ঞতা। এটা আমার তো মোটরসাইকেল ছিল, কোনো অসুবিধা ছিল না আর কি। এবং ওখানে মাঝে মাঝে আমাদের ফরেস্ট গার্ডরা প্রায় প্রত্যেকেই চেনা, তখন চেনা, এতই যেতাম যে অনেকে বারণ করতো যে এখন এদিকে যেও না, ওদিকে হাতি বেরিয়েছে, ঠিক আছে হাতি দেখে আসি। আমি চলে যেতাম। একবার হাতির মুখোমুখি পড়েছিলাম। আচ্ছা, তা এই যে বেতলা অঞ্চলটা আপনি এরকম প্রভূতভাবে ঘুরেছেন, হাজারিবাগ অঞ্চল বা ছোটনাগপুরে কোন কোন জায়গায় গেছেন? হাজারিবাগে ছিল যদিও রাঁচিতে থাকতেন, হাজারিবাগটা আমার যাওয়া হয়নি। আচ্ছা, তখন এতই বেতলা প্রেম আমার, আমি সময় পেলেই বেতলা যায় তখন। অন্য কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না, এরকম একটা যাওয়া ছিল। মানে বেতলা যাওয়ার প্রেমটা কি কারোর লেখা পড়ে নাকি নিজের থেকেই? ছেলেবেলা থেকে আমার একটু জঙ্গল, পাহাড় জঙ্গলের প্রতি আকর্ষণটা ছিলই আমার। খুব ছেলেবেলা থেকেই ধানবাদে একটা ডাঙ্গির পাহাড় বলে একটা পাহাড় ছিল, ছোটখাটো পাহাড়, খুব বেশি বড় না, কিন্তু বয়সে হিমালয়ের থেকে সেটা বড়। আচ্ছা, হিমালয়ের থেকে অনেকটাই বয়সে বড়। 2900 মিলিয়ন বছর আগে ওটা, হিমালয়টা 1600 মিলিয়ন, 1600 মিলিয়ন বছর আগে। ধাঙ্গির পাহাড়ে তো জঙ্গল টঙ্গল ছিল, মাঝে মাঝে তোমার ওই পাইথন সাপটা বেরোয়। সেখানে তো প্রায় স্কুল লেভেলে, সেটা অনেকেই মিলে একসঙ্গে স্কুলের বন্ধুরা চলে যেতাম। আমার থেকে কাছেই 5 কিলোমিটার দূরে। তো জঙ্গলের প্রতি যেহেতু প্রেমটা ছিলই, কাজেই বেতলা যখন প্রথম যাই তখন তো খুব স্বাভাবিকভাবেই সেই প্রেমটা উতলে উঠলো একদম। এত সুন্দরী একটা জঙ্গল, তো বেতলার তো একটা আলাদা রূপ। বেতলাটা হচ্ছে প্রকৃত অর্থে, সেই অর্থে জঙ্গল আর কি, মানে যেখানে তোমার মিক্সড ভ্যারাইটি আর কি, গাছের মিক্সড ভ্যারাইটি রয়েছে। অন্য জায়গাগুলো মূলত শাল, কোথাও একটু সেগুন, বা কোথাও একটু আমলকি, একটু বহেড়া, এইসব গাছ আছে আর কি। কিন্তু মিক্সড ভ্যারাইটিটা এখানে আছে। একটা হচ্ছে কুজরুম। কুজরুমটা অসাধারণ জায়গা। কুজরুমে যাওয়া হয়নি, এত সুযোগ না। আচ্ছা, কুজরুমে যাওয়া হয়নি, এত সুযোগ ছিল। কারণ কুজরুমটা তো অ্যাকচুয়ালি কোর এরিয়া, তো ওখানে কাউকে যেতে দেওয়া হয় না। এমনকি সেই সময় বিহারের যে গভর্নর, তাকে পর্যন্ত রিফিউজ করা হয়েছে। আচ্ছা, কিন্তু আমাকে ওখানকার একজন দিয়েছিলেন, চিফ কনজারভেটর অফ ফরেস্ট, NM প্রসাদ। তিনি আমাকে খুব পছন্দ করতেন, কারণ আমি কিছু ছবি টবি ওনাকে দিয়েছিলাম, উনি সেগুলো অফিসে বাঁধিয়ে রেখেছিলেন। আচ্ছা, বাহ। তো তিনি আমাকে পারমিশন দিয়েছিলেন, যাওয়ার হবে বলবে আমাকে। আচ্ছা, কিন্তু আমার সুযোগটা নেওয়া হয়নি, সম্ভব এটা মিস করেছি, গেছি। আর কুজরুমে যেতে গেলে অ্যাকচুয়ালি এটা মোটরসাইকেল দিয়ে যাওয়াটা খুব একটা সুবিধা নয়। ঠিক, 4 চাকা গাড়ি হলে ভালো হয়। 4 চাকা গাড়ি, আমি তাই গেছিলাম আর কি করে। আর এমনিতে সারাঙ্গার জঙ্গলে তো ঘুরেছেন? খুব যে ব্যাপকভাবে ঘুরেছি তা নয়, তলকবাদে গিয়েছি। সারাঙ্গার জঙ্গলটা খুব অল্প সময়ের জন্য, সারাঙ্গাটা খুব ভালো লেগেছে। শাল, ওখানকার শাল বিখ্যাত, বিশাল মোটা মোটা শাল। শাল তো খুব একটা, এক বোধহয় মহানন্দায় দেখা যায়, আর এক হচ্ছে উড়িষ্যার জয়পুরে দেখা যায়। জয়পুরটায় আর ওরকম শাল তো খুব একটা দেখা যায় না। এগুলো 700 পাহাড়ের দেশ বলাই যায়। আর আপনি মণিপুরে থাকতেন? না, মেঘালয়। সেখানকার অভিজ্ঞতাটা একটু বলুন। মেঘালয়ে আমি ছিলাম বছর 3 গারো হিলসে আমাদের একটা অফিস খোলা হলো। আচ্ছা, তো সেখানে তখন একটু ইনসার্জেন্সি চলছে। তো কাকে ট্রান্সফার করা হবে সেই নিয়ে একটা ভীতি জাগলো অফিসার মহলে আর কি। আচ্ছা, তো কয়েকজনকে ট্রান্সফার করাতে তারা আবার সেই নানা রকম একে থাকে ধরে ধারে শুধু ক্যান্সেল করাচ্ছে। তা আমি খুব মুক্ত মনে গিয়ে আমাদের চেয়ারম্যান স্যারকে বললাম যে আমাকে ওখানে ট্রান্সফার করে দিন। হ্যাঁ, আমি একটু ঘুরে আসি, জঙ্গল টঙ্গল দেখে আসি, আরো মানুষ তো দেখে আসি। সেখানে গিয়ে তো আমার অফিস থেকে তো অনেকটাই খুব স্বাধীনতা ছিল, খুব স্বাধীনতা। মানে আমি গেলে অফিস বসবে, না গেলে অফিস বসবে না, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, তো ওখানে তো খুবই ঘুরে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, গারো মানুষদের সংস্পর্শে এসেছি, তাদের সঙ্গে অনেক
ভাষাটাও অল্প অল্প শিখবার চেষ্টা করছিলাম, কটা ভাই। সেখানে কোনো অনন্য অভিজ্ঞতা গারো মানুষদের সাথে বা পাহাড়ে? অনন্য অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে আমার এক অনুজ আর কি অফিসে, তার মামারা বেড়াতে গিয়েছিলেন। আচ্ছা। এবারে তারা গিয়েছিলেন, ওখানে একটা সিমসাং বলে একটা নদী আছে। আচ্ছা। সিমসাং নদী, ওই তোরা ঢোকার কিছুটা আগেই সেই সিমসাংটার ব্রিজটা পেরিয়ে যেতে হয়। সিমসাংয়ে স্নান করতে নেমেছিল ওরা, নিয়ে মানে ইল মাছ আছে। আচ্ছা, ইলেকট্রিক ইল। ওর মামা সে ইলেকট্রিক ইল, মামা জানেন। ও এক্সপার্ট। আচ্ছা, সে একটা ঝামেলার দিন আছে আর কি, বুঝতে পারছো। আর একটা ভালো অভিজ্ঞতা যেটা হচ্ছে, তুরাত থেকে বালফাকরাম যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা অদ্ভুত রহস্যময় জায়গা। তাকে ঘিরে কত গল্প, এত উপকথা আছে ওদের গারো মানুষদের মধ্যে। ওরা বিশ্বাস করে, গারোরা বিশ্বাস করে যে যখন কোনো গারো মানুষ মারা যায়, তার আত্মা গিয়ে ওই বালফাকরামে থাকে। আচ্ছা। ফলত মানে অনাদিকাল থেকেই ওখানে কোনোদিন কেউ একটা গাছের পাতা পর্যন্ত ছেড়ে না, পবিত্র স্যাক্রেড জায়গা একটা, পুরো ফরেস্টটা স্যাক্রেড ফরেস্ট। স্যাক্রেড, কেউ একটা গাছ কাটার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, একদম ভার্জিন ফরেস্ট। সেইখানে বেড়াতে যাওয়া, সে একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। সেটা একটু বলুন ব্যাপার, ছোট করে। বালফাকরামে গেলাম, প্রথমত যে অফিসটা হওয়াতে, আর ওরকম একটা জায়গাতে একটা অফিস এসছে, কলিন্ডের মতন অফিস, যাদের প্রচুর টাকা পয়সা আছে, হ্যান ত্যান একটা ব্যাপারটা রোডে গেল। তো ওখানকার যারা সমস্ত মানুষজন, নেতা, বিশেষ করে নেতা টেতারা প্রায়ই আসতো, চাই পিলাইয়ে আমাদের গেস্ট হাউসে ভালো চা পাওয়া যাবে, ভালো খাবার খাওয়া যায়, মানে আসতো। তো যারা মন্ত্রী টন্ত্রী, নেতা হয়ে মন্ত্রী হয়ে গেল, তারাও আসতো। আচ্ছা, সুরাজ সাপরা চাই পিয়েগা। হ্যাঁ। তো সেদিকে অতুল মারাক বলে, তিনি তখন ফরেস্ট মন্ত্রী, জঙ্গলের মন্ত্রী। তাকে ফোন করলাম, তাকে ফোন করে বললাম আমি বাইক নিতে যাবো বালফাকরামে যাবো। ঠিক আছে স্যার। পরের দিন দুটো জিপ চলে এলো, একটা জিপে 4টে বন্দুকধারী, আচ্ছা, আর একটা জিপ আমার জন্য। সেই সময় আমার এক বন্ধুকে ডেকে নিয়েছিলাম কলকাতা থেকে, তাদের সঙ্গে বেড়াতে গিয়ে আলাপ, দেবাশিস আর মিতা, তারা গিয়েছিল, তাদের নিয়ে আমরা 3 জন মিলে আর জিপে চড়ে আমরা ওখানে গেলাম। এবারে ওখানে গিয়ে ওখানকার যে ফরেস্ট রেস্টুরেন্টটা ছিল, সেটা খুবই একটা ডিলাপিটেড কন্ডিশন যাকে বলা যায়। যাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা ঠিক করলাম যে একটা রাত্রি ওখানে গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা খুব ফাঁকা জায়গায়, মোটামুটি ধরো 1 কিলোমিটার বাই হয়তো 300 মিটার জায়গা, পুরো ব্যারেন, চারদিকে এত ঘন গাছ হঠাৎ একটা ব্যারেন জায়গা। সেই ব্যারেন জায়গায় ওটাকে ওরা বলে আগাল। আগাল হচ্ছে ভূতদের বিচরণ ক্ষেত্র। আচ্ছা, বেশ। আচ্ছা, সেই আগালের একটা দিকে একদম একটা গর্জের মতন সোজা প্রায় 700-800 ফুট নিচে নেমে গেছে মহাদেব নদী রয়েছে। আচ্ছা, নদীকে দেখা যায় না, পার থেকে গেলে পড়ে যাবে লোকে আর কি, একদম ভার্টিক্যাল, রিয়েল ভার্টিক্যাল। ঠিক আছে। আর আরেকটা দিক দিয়ে একটা জলস্রোত বয়ে আসছে, হালকা জলস্রোত বয়ে আসছে, বয়ে এসে গিয়ে ওটা ওই মহাদেবের আচ্ছা ঢুকে যাচ্ছে। তো ঠিক করলাম ওখানে রাত্রে একটা ওভারহ্যাং আছে, পাথরের ওভারহ্যাং, সেই ওভারহ্যাংয়ের তলায় রাত্রিবেলা থাকবো। আচ্ছা, নিয়ে ওখান দিয়ে সমস্ত জন্তু জানোয়ার জল খেতে যায়, ওখানে থেকে ওখানে ফটোগ্রাফি করবো। আচ্ছা। তো ক্যামেরা, ফ্ল্যাশ গান সব স্লেপ গান হ্যান ত্যান সব সাজিয়ে টাজিয়ে তো বসলাম আমি, মিতা, দেব। প্রায় তোমাদের 4টে পর্যন্ত কোনো কিছু মুভমেন্ট নেই। হ্যাঁ, তখন ঘুম পেয়েছি। হ্যাঁ। তো ওই চাদর আর ওই ফলানো বালিশ ছিল, হ্যাঁ, 3 জনে মিলে শুয়ে পড়লাম ওতে। হ্যাঁ। সকালে উঠে দেখি যে যখন ওই বালিশটা তুলতে যাচ্ছি, বালিশের নিচে একটা কালকে ওঠে। ও মাই গডনেস। শুয়ে আছে আরামসে, ভালো ছবি টবি তুললাম, মোবাইলে ফটোগ্রাফি হলো। দিয়ে ওখান থেকে চলে এলাম। ওটা খুব মজার জায়গা, ওখানে ভূতেদের বাজার বসে একটা, ওদের উপকথা হয় যে ভূতেদের বাজার বসে, ওখানে রাত্রিবেলা একটা বাজার বসে, সেখানে প্রচুর চেঁচামেচি হয়। আচ্ছা। সেখানে একটা আসন আছে, মেবিট বলে, ওটা ভূতেদের রাজার সিংহাসন, যেটা পাথরের একটা দারুণ, এগুলো তো মানে মেবিট। তো সেই মেবিট টিভিতে সব দেখা টাকা হলো আর কি। তারপরে যেটা হলো, ওখানে মোহন দত্ত বলে একজন ভদ্রলোক, তিনি ওখানকার বিট অফিসার ছিলেন। আচ্ছা। মোহন দত্ত বললো বাড়িতে যেতে হবে। আচ্ছা। বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গিয়ে বসালো ছোট্ট কোয়ার্টার, এবং
খানিকক্ষণ পরে ও ভদ্রলোক আবার বাড়ির ভেতরে ঢুকে বেরিয়ে এলো, ওনার সঙ্গে একটা প্রায় 8 থেকে 9 ফুট লম্বা, যার মানে পেটের কাছে বেডটা হবে তোমার 9 ইঞ্চি 10 ইঞ্চি বেড, ওটা সাপ কালো, কুচকুচে কালো, রস চোদাচ্ছ, সেটি সঙ্গে করে নিয়ে না কি, আর কুকুরকে নিয়ে বেড়াতে সে বললো যে আমাদের ওর আমার খাটেই থাকে, অসুবিধা হয়ে থাকে। আচ্ছা। আর এই মোহন দত্তের একটা মজা ছিল যেটা, সেটা হচ্ছে যে ওর না মুখ চোখগুলো পুরো জঙ্গলি, মানে দাঁত উল্টো পাল্টা জায়গায় দাঁত বেরিয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা। অদ্ভুত জঙ্গলি একটা চেহারা ছিল, খুব মানানসই বালফাক্টরের জন্য। একদম দারুণ একটা মানে অতি প্রাচীন মানুষের মতো তার চেহারা। তো এগুলো হলো আর কি। আর ওই বালফাঙ্গের ওখান থেকে সুন্দর দেখা যায় ময়মনসিংহের বিলগুলো। আচ্ছা, বিলগুলো বিখ্যাত উপন্যাস ছিল নারায়ণ সান্যালের, কি নামটা ছিল, নগরের রূপনগর, জোড়াদিঘি চৌধুরী। আচ্ছা, এগুলো দেখা যায় পরিষ্কার, ওগুলো পরিষ্কার দেখা যেত। আচ্ছা, আর এই যে আপনার ভূতের কথা যখন উঠলোই, এত জায়গা ঘুরেছেন, কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? না, কোনো রকম আমি ভূতের কোনো সন্ধান কোথাও পাইনি আর কি। আমি অনেক জায়গায় একাকি রাত্রিবেলায় কাটিয়েছি। মারুমারে, যেমন মারুমারে গিয়ে আমি মারুমারে গেলে তো বলতো যে রাত্রিবেলায় আমি মারুমারে যেতাম সাধারণত। ওই আমার বেড়াতে যাওয়ার জঙ্গল ছিল মূলত 4টে পূর্ণিমা: দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কোজাগরি পূর্ণিমা, আর বৌদ্ধ পূর্ণিমা। আচ্ছা, এই 4টে পূর্ণিমাতে আমি যদি জঙ্গলে না থাকতাম আমার জন্য ভাত হজম হতো না। তো সেই পূর্ণিমা রাতে গিয়েছি, রাতে গিয়ে সব জায়গায় তাই কমল টমল, মাথা কমল টমল জড়িয়ে গিয়ে আমি মারুমার থেকে একটু এগিয়ে একটা কোয়েলের উপর একটা ব্রিজ আছে। সেই ব্রিজ, মানে এটা আপনি গাড়ুর কাছে বলছেন যে ব্রিজটা? না, গাড়ুটা নয়, আরো পেরিয়ে তুমি বড় সারের দিকে যাচ্ছে মারুমার। ও আচ্ছা, হ্যাঁ, রাইট। হ্যাঁ, ওই ব্রিজটার ইয়েতে গিয়ে বসে থাকা। আচ্ছা, পূর্ণিমা আকাশের সঙ্গে ভাবে একা একটা প্রকৃতিকে আত্মস্থ করা আর কি। সে এক দারুণ অভিজ্ঞতা ছিল আমার, কিন্তু ভূতের সন্ধান আমি পাইনি। আর এই যে এত ভ্রমণ জীবনে, আপনার ভাষাগত কোনো অসুবিধা হয়েছে? না, ভাষাগত কোনো অসুবিধা হয়নি। এই জন্য যে যারা ভাষাগত নিয়ে যাদের অসুবিধা হয় তাদের এখানে বেড়াতে যাই না। আমি কোনো শহরে বেড়াতে যাই না কখনো। আমার বেড়ানোর ইয়েতে কোনো শহর ভ্রমণের অভিজ্ঞতা আমার নেই। এটা ভালো না খারাপ জানি না, কিন্তু আমার নেই। আমার হচ্ছে যেটা মানুষ তৈরি করেনি সেরকম জায়গায় বেড়াবো, যেটা প্রকৃতি যেখানে ইন্ট্যাক্ট আছে আর কি। মানে অফবিট ভ্রমণ আপনার প্রিয় আর কি, একটু অচেনা, স্বল্প চেনা জায়গা। এবং সেখানে যে মানুষজন আমি দেখেছি যেটা, তারা সাধারণত নিতান্তই আমাদের বিচারে গরিব, তারা নিজেদের মধ্যে তারা খুব ধনী এবং আনন্দে থাকে, আনন্দেই থাকে। আর তাদের সঙ্গে আমার মেশাটা একটু সহজ, আমার একটা সহজাত ব্যাপার আছে, যেটা যে আমি কোথাও বেড়াতে গেলে সাধারণ মানুষের সঙ্গে মিশতে, সে যে ভাষায় বলি, সে সাঁওতাল হোক, মুন্ডা হোক, ওরা হোক, বা তোমার নাগা হোক, কিংবা তোমার অরুণাচলী হোক, আমার কোনো অসুবিধা হয় না। কি ভাষায় কথা বলতেন? বাংলা, হিন্দি বা বডি ল্যাঙ্গুয়েজ সব দিয়ে বুঝিয়ে, তাতে আপনার কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা। যেহেতু সময় কম, অচিন্ত একটু র্যাপিড ফায়ার কোশ্চেনে যাব। তার আগে আমি একটা কথা বলে দেওয়া খুব জরুরি। আমার বেড়ানোর একটা অনন্য অভিজ্ঞতা তো শোনার, সেটা হচ্ছে যে আসামে মার্গারেটা বলে একটা জায়গা আছে, একদম এক্সট্রিম ইস্টে আর কি। ঠিক, মানে তার থেকে খানিকটা বেরোলেই বার্মা। তো সেইখানে এক রাজার সন্ধান পাওয়া গেল। আচ্ছা, হ্যাঁ, সিংফো বলে একটা জাতি আছে। আচ্ছা, সিংফো জাতির রাজা, এরা এসেছিল অহমকিংরা যখন এখানে আসে আর কি 700 বছর আগে থাইল্যান্ডের দিক থেকে, তখন তার সঙ্গে অনেক নানা রকম লোক এসেছিল। সিংফোরা ছিল রাজার বডিগার্ড, খুব ওয়েল বিল্ড চেহারা লাগুন, আরও বিভিন্ন উপজাতির লোকেরা তার সঙ্গে এসেছিল। তো সেখানে ওই একটা জমি দান করা হয়েছিল, ওই অহমকিংরা দান করেছিল সিংফো পরিবারের জন্য। আচ্ছা, সেই সিংফো রাজা বংশানুক্রমে তার রাজত্ব চলে আসছে। সেই সময় যখন গেছি আমি যখন গিয়েছি তখন বোধহয় ওটা 2002-3 সাল। আচ্ছা, তো তার নাম ছিল রাজা বিক্রম সিং বিছানং। আচ্ছা, তার কাছে গেলাম, তিনি যথেষ্ট সমাদর করলেন। 4টে মুরগি নিয়ে এসেছিলাম, রাজাকে একটু কিছু ফেরত দিতে হয়, তো উপঢৌকন দিতে হয়। 4টে মুরগি, রাজার উপঢৌকন হচ্ছে 4টে মুরগি। আচ্ছা, মুরগি উপঢৌকন হিসেবে নিয়ে গেলাম। রাজাও খুব যত্ন সহকারে আমাকে
খাওয়ালে দুপুরে খাওয়া, আচ্ছা, মাছ টাছ ধরে এনে সেগুলো কোনো রকম একটু পুড়িয়ে টুড়িয়ে সেই সব দিয়ে আর কি একটু ভাত বাহ। খাওয়া, হ্যাঁ, যাও 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 যাও, হ্যাঁ। যাও ভাত খাওয়া। এবং মানে সেই জাউ রান্ধার থেকে জোরান্ডা যেরকম নামটা এসছে সেই রকম আর কি। হ্যাঁ, তো সেখানে রাজা তিনি তার নিজস্ব তাঁত, যেটা বাড়ির তাঁত, মানে সবাইকে বাড়িতে তাঁত আছে, নিজেদের লুঙ্গিটা যেটা করে ওরা পরে, হ্যাঁ। ওরা চেক চেক সেটা বানানো হয়। আমাকে তার থেকে লুঙ্গিও উপহার দিলেন রাজামশাই। আচ্ছা, তার বিচার দেখলাম, তিনি হচ্ছেন একমাত্র রাজা যখন এই আমাদের যে ফিলিপাস আইনটা এলো পরে 52-তে, সমস্ত তো সবাইকার তো সব কিছু তো কেড়ে নেওয়া হলো, একমাত্র ওই রাজার কিন্তু জুডিশিয়ারি পাওয়ার ছিল। আচ্ছা, তার জুডিশিয়ারি অনেকে হাত দেয়নি। ছোটখাটো ক্রাইম যেগুলো সেগুলো উনি সেটা তার বিচার করতেন ঠিক, মানে কেউ কারো গরু চুরি করেছে, কেউ কারো থাপ্পড় মেরে দিয়েছে, যদিও সেরকম ঘটনা থাপ্পড় মেরে দেওয়ার ঘটনা ঘটে না, সেগুলো তিনি বিচার করতে পারবেন। এবং যদি একটু দেখা যায় যে একটু বড় ক্রাইম আর কি, তখন সে ওটাকে এসডিও কে রেকমেন্ড করে তার বিচারের একটি কপি পাঠিয়ে দিতেন, এসডিও কে ধরে নিয়ে গিয়ে জেলে দিত। আচ্ছা, বাহ, এই ছিল রাজা। তার বিচার সভা দেখলাম, হ্যাঁ, ছিলাম। সব থেকে মজার যেটা সেই রাজার অদ্ভুত মানুষ, অসমীয়া, বাংলা, ইংরেজি, হিন্দি সব ভাষায় পড়া এবং সিংফো সব ভাষাতে পারেন। আচ্ছা, মানুষটি তাহলে সে রাজা হওয়ার যোগ্য, একেবারে যোগ্য মানুষ। সেই রাজার 42টা বসতি আর কি, বস্তি ছিল। হ্যাঁ, ওটা ছিল লিডো বলে চা বাগান আছে, খুব বড় লিডো চা বাগান হচ্ছে তোমার ধরো এই মোটামুটি 1874-75 চা বাগান, ঠিক। তার থেকে খানিকটা আরো পিছিয়ে ভেতরে গিয়ে সেখানে, তো সেখানকার যে 42টা বসতি ছিল, সত্যিকারই একটা আমাদের ভারতবর্ষ দেখা যায়। এই 42টা বসতির মধ্যে একটা বসতিতে হয়তো আছে তোমার মুন্ডা, একটা আছে ওরাও, একটা আছে সিংফৌ, একটা আছে তাইফাকে মানে যারা অহোম রাজা রান্না করতো, তাইফাকে, সিংফৌর বডিগার্ড, একটা আছে তাংসা, এরা বুদ্ধিস্ট, নাগা হলে এরা বুদ্ধিস্ট, ওরা নাগাল্যান্ড ছেড়ে পালিয়েছে। আচ্ছা, এরা বুদ্ধিস্ট। তাংসা, কোনোটাতে তোমার মেচ, কোনোটাতে হাজং, কোনোটাতে রাভা, প্রত্যেকটা আলাদা বস্তি আছে। দারুণ সুন্দর আর কি। তারপরে সেখানে বেড়াতে গিয়ে যখন শুনলাম এটা মুন্ডা বস্তি, তো আমি তাকে ওখানে গেলাম, গিয়ে দেখলাম সে মুন্ডা মশাই তিনি একটি কাঠ কাটছেন আর কি, হ্যাঁ, কুড়ুল দিয়ে কাঠ কাটছেন, তার মেয়েটি মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চা মেয়েটি। তো গিয়ে আমি জিজ্ঞেস করলাম ওদের যে মুন্ডা ভাষা জানে কি না, জানে না। রাঁচি শুনতেই চোখ দুটো জ্বলে উঠল, একদম, হ্যাঁ ঠিক, আদি জায়গা মনে পড়ে গেছে ওদের। তারপরে জিজ্ঞেস করলাম যে জানে কিনা এই তোমার সারুল, হ্যাঁ, কর্মা, এগুলো জানে কিনা, বিভিন্ন পরবের নাম জিজ্ঞেস করলাম। বললো নাম জানে, কিন্তু কোনো ইয়ে নেই, পারফর্ম হয় না, কিছু হয় না। তো আমি একটা ছোট্ট দুকলি একটা সারুলের গান গিয়ে শোনালাম মুন্ডারি। এত খুশি লোকগুলো। আমাদের একটু শোনান দুকলি যদি মনে থাকে। ওটা ছিল এরকম একটাই কলি, হ্যাঁ, বা চান্দু মুলু চালে না সরজাম বা বাতানা, বা চান্দু মুলু চালে না সরজাম বা বাতানা, তিনজড়া সুড়া সাংয়ান সুড়া তানা। বাহ, এবার আমরা র্যাপিড ফায়ারে যাবো চিন্তা। হ্যাঁ, আচ্ছা, আপনি কি অন্তর্মুখী না বহির্মুখী? আমি দুরকমই, পরিবেশ অনুযায়ী। আমি যখন কোথাও বেড়াতে যাই তখন কেউ আমি সাধারণত ওই জন্য আমি একা মূলত যাই, যে কেউ ডিস্টার্ব করুক। আমি যখন মানবাড়ির ইয়েতে বসে আছি, কেউ কোনো কথা বলতে আমি চাই না, একদম আমি নিজেও কথা বলি না একদম, সেই সময় পুরোপুরি অন্তর্মুখী। হ্যাঁ, আর যেহেতু আর বহির্মুখীটা, বহির্মুখী এই যেমন তোমার সঙ্গে ধরো চেঁচামেচি, ঠাট্টা, হাল্লা গুল্লা সবই করি, সবই হয়, ঠিক। আচ্ছা, প্রিয় সিনেমা? দুটো নাম বলি? হ্যাঁ বলুন। গোপী গাইন বাঘাবাইন, আচ্ছা, আগন্তুক, দুটোই সত্যি হিট আর কি। আচ্ছা, সবচেয়ে বড় আবেগ? বুঝলাম না, মানেটা বুঝলাম না। মানে জীবনের সবচেয়ে বড় আবেগ আপনার আর কি? কি বলবো, রাগ নাকি কান্না? সেটা আপনি বলবেন। দুটোই। কান্না যখন পায় মানুষের কষ্ট দেখে, তখন রাগ জন্ম নেয়।
ঠিক, ভালো বললেন এটা। আচ্ছা, কফি না চা? চা। চা মানে দুধ চা না লাল চা? বাইরে খেলে দুধ চা, বাড়িতে খেলে লাল চা। আচ্ছা, সাধারণ বাইরে না, বাইরের যে লাল চায়ের যে চাপাটার কোয়ালিটি, ওই কোয়ালিটিতে আমি চা খেতে পারি না। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, ভোরের পাখি না রাতের পাখি, কোনটা প্রিয়? ভোরের পাখি হবে। কেন? ভোরে ঘুমিয়ে উঠে তখন একটু মনটা মানে শরীরটা একটু ফ্রেশ থাকিয়ে থাকে, তখন ওই পাখিটা। কিন্তু ধরুন আপনি এত জঙ্গল ঘুরেছেন, জঙ্গলে নাইট জারের ডাকও তো মানে বড় মায়াময়। হ্যাঁ, মায়াময় ডাক কি নাইট জারের মায়াময় বলে কোনোদিন মনে হয়নি। নাইট জারের ভালো ভালো ছবি আছে, খুব কাছ থেকে তোলা। আর কোন ঋতু সব থেকে প্রিয়? হেমন্ত। হেমন্ত মানে যেটা আমরা এখন হেমন্তের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি এখন। বাহ, মানে এর কি কোনো কারণ আছে? না, তাহলে আপনি হেমন্ত যখন পর্যন্ত বসন্তও বলা উচিত ছিল, মোটামুটি এক। বসন্ত একেবারেই নয়, দুটোই আলাদা। হেমন্ত কোনো রহস্যময়, এই রহস্যটাই আমার টানে। আচ্ছা, হেমন্ত যখন তুমি এই মানে দুপুরের পর থেকে হেমন্তের খেলা শুরু হয়। হ্যাঁ, একটু আস্তে আস্তে ভালো লাগছে, বলুন। রোদটা যখন আস্তে আস্তে পড়তে থাকে, সেই আস্তে আস্তে পড়াটা কিন্তু আজকাল যে ফ্যানের রেগুলেটর বেরিয়েছে না, আস্তে করে ঘুরিয়ে দিলে বাড়াচ্ছ, ওখানে তা নয়, স্টেপ বাই স্টেপ একটু একটু যেন ঠিক ছায়াটা গাঢ় হলো, আবার মানে আলো ছায়ার খেলাটা হট করে স্টেপে ওটা হয় আর কি, সেই জন্য প্রিয়। আর যে হাওয়াটা বয় ধান ক্ষেতের পাশে ধরলে, একদম হঠাৎ একটা বোকা চোরের মতন যেন পালাতে যাওয়া, একটা বোকা চোর যেন পালিয়ে যাচ্ছে, এইভাবে হঠাৎ করে ধানের মাথাগুলো হেলে গেল, একটা হাওয়া বয়ে চলে গেল, আবার কিছু পরে একটা উল্টো দিক থেকে হাওয়া এলো, চলে গেল, তারপর তার দেখা নেই। মজা লাগে। মিষ্টি না ঝাল? মিষ্টি। মিষ্টি, আচ্ছা। আচ্ছা, প্রিয় গান? এটা খুব মুশকিল ফেললে, এত বাউল গান খুব ভালো লাগে। আচ্ছা, প্রিয়তম যদি বলি? খুব কঠিন জায়গায় নিয়ে যাচ্ছ। প্রিয়তম গান মনের মানুষ। মনের মানুষ, আচ্ছা, বেশ। নগর জীবন না গ্রামাঞ্চল? গ্রামাঞ্চল। গ্রামাঞ্চল। গ্রামাঞ্চল মানে একটুখানি যাকে না, বলুন বলুন বলুন, জানতে চাই তো। নগর জীবনের যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো যে পেতে ইচ্ছে করে না তা নয়, কিন্তু গ্রাম জীবনে যে 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 শান্ত পরিবেশ, বিশেষ করে যদি গ্রামটা যদি এমন একটা জায়গায় হয় যেখানে একটা হয়তো ছোট নদী আছে, প্রচুর গাছপালা আছে, মানুষজন খুব নিরীহ, হাসি খুশি, তারা সেইরকম গ্রামে একটা কাটতে পাওয়া তো শখের। ঠিক। সারাদিন ক্লান্তির পরে সেরা আরাম করার উপায় আপনার? লেখা। লেখা আরাম করার উপায় লেখা, আপনি বলেছেন। বেশ। প্রিয় আরাম করা বলতে যদি বোঝো যে মানসিক শান্তি লাভ করা। শান্তি লাভ করা, হ্যাঁ, সেটাই বলছি। প্রিয় কবি? রবীন্দ্রনাথ ছাড়া অন্য কিছু বলা মুশকিল। জীবনানন্দ? প্রকৃতির কবিতা, এই বললাম। আচ্ছা, কিন্তু আশ্চর্য, আমার খুব আশ্চর্য লাগে জীবনানন্দ এত প্রকৃতি নিয়ে এত কিছু লিখেছেন, এবং হেমন্ত যে অসম্ভব একটা ভালো, একদম। হেমন্ত নিয়ে ওনার কিন্তু সেরকম কোনো কবিতা নেই। কার্তিকের উল্লেখ আছে কবিতায়, কার্তিকের উল্লেখ আছে, একদম, হ্যাঁ, ঠিক কথা। অঘ্রাণ সেখানে পাই না, নবান্ন পাই, অঘ্রাণ মাস হিসেবে তার অবস্থা নেই, কেন জানি না। রবীন্দ্রনাথের ধরুন 4টে মাত্র গান, হেমন্ত নিয়ে মাত্র 4টে গান, ঠিক। একটু জানি না কেন হচ্ছে, এত একটা সুন্দর। আচ্ছা, প্রিয় ভ্রমণ লেখক? খুব বেশি তো পড়িনি, বুদ্ধদেব তো আছেন। আঁকার কথা বলি, মনোভূষণ নায়কের কিছু কিছু লেখা বই হিসেবে কিছু পাইনি। আমার কাছে আছে, মনোভূষণ নায়কের বই আছে। আচ্ছা আচ্ছা, মানে বুদ্ধদেব গুহ বলা যায় যে অন্যতম প্রিয় লেখক। হ্যাঁ, তবে আরেকজন লেখক ছিলেন যিনি, তার নাম ছিল
চারুচন্দ্র মুখোপাধ্যায় রাঁচিতে থাকতেন। চারুচন্দ্র মুখোপাধ্যায় তিনি জঙ্গলেই জীবনটা কাটিয়েছিল। ঠিক। হ্যাঁ, জঙ্গলে একটা ওই কাঠ সেলাই ওনার বইও আছে ম্যানেজার ছিলেন। ঠিক আছে? হ্যাঁ, আমি দেবো আপনাকে। আছে? হ্যাঁ, আমাকে আপনি দেবেন। আচ্ছা, বেশ। ওনার লেখা ভীষণ মনোমুগ্ধকর লেখা। ঠিক, দারুণ লেখা। আচ্ছা, প্রিয় ফটোগ্রাফার? রঘুরাই। রঘুরাই, আচ্ছা বেশ। আর প্রিয় অরণ্য? বেতলা তো অনেক দেখেছি, কিন্তু এখন আমার যেখানে বারবার যেতে ইচ্ছে করে যে অরণ্যের নাম হচ্ছে কানহা। কানহাতে? আচ্ছা, জাননি আপনি? হ্যাঁ, আমি 3 বার গেছি কানহা। 3 বারবার, সেই জন্যই আর কি টানছে। হ্যাঁ, বারবার যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনাকে শেষ প্রশ্ন, যে ভ্রমণের ধরন পাল্টেছে, আসছে দিনের যারা ভ্রমণী তাদের জন্য কোনো বার্তা? ভ্রমণের আনন্দ সত্যিকারে পেতে গেলে একটা তো হচ্ছে, আমি মনে করি যে একক ভ্রমণটাই, নিঃসঙ্গ ভ্রমণটাই হচ্ছে, যদি সোলো ট্রাভেল যেটা আপনি বলছেন, মনের মধ্যে যদি সে যা কিছু দেখছে সেগুলো গীতে ফেলতে চায়, সোলো ট্রাভেলার হওয়া দরকার। হ্যাঁ, নিজের মতো জানা বোঝা যায়, হওয়া যায় না। বা ধরো একটা আমি প্ল্যান্ড প্রোগ্রামে যাচ্ছি, প্ল্যান করেই যাচ্ছি, আমি যাবো ইয়েতে, মনে করো আমি মদমাহেশ্বর ট্রেক করছি, একাই ট্রেক করছি যথারীতি, হ্যাঁ, অমুক দিনে যাবো, অমুক দিনে এইভাবে ফিরবো। এবার যেদিকে খাটারা বলে একটা গ্রামে গেলাম, বড্ড গরিব মানুষ, সেখানে এসে মানে নানা রকম তাদের রোগ, কারুর দিলাম প্রচুর পা কেটে ঘা হয়ে একেবারে বলছে পড়ে গিয়ে আর কি, তার সেবা শুশ্রূষা করার সঙ্গে কিছু ওষুধপত্র সবসময় রাখতাম, হ্যাঁ, ব্যান্ডেজ সব থাকতো, সেসব দিয়ে তার শুশ্রূষা করে। এই লোকগুলি আমাকে এত ভালোবেসে ফেলে, আমি ভালোবেসে 3 দিন থেকে গেলাম, আমি যাবো। ঠিক, এরকম একটা ব্যাপার আছে। ঠিকই তাই। আমি ওই কোনো প্ল্যান প্রোগ্রাম, আমি ওই জন্য জানবো ওই তাহলে বার্তাটা কি থাকবে যে সোলো ট্রাভেল? সোলো ট্রাভেল হচ্ছে সত্যিকারের ট্রাভেলের আনন্দটা পাওয়া যায় সোলো ট্রাভেলে। আমাদের শেষ করার আগে আপনার কবিতা শুনতে চাই, এবং আমি বেশ কিছু মানে আমি দর্শকদের জন্য বলি, অচিন্ত্যদার বেশ কিছু মানে নাম করা মানে ভাইরাল কবিতা কিছু আছে, যেমন ধরা যাক এই যে সব থেকে ভাইরাল হচ্ছে বৃষ্টিকে মা একটু ভালোবাসো, তাই তো অচিন্ত্যদা? তারপরে 3 পাতার গপ্প, গড়ে নাও ক্ষয় আবার এলো রথ, মানে আপনি আমায় যদি একটু বৃষ্টিকে মা একটু ভালোবাসো, এটা শোনান, এটা একটু শোনান। বৃষ্টিকে তাহলে আপনার পছন্দ যেটা সেটাই শোনান আপনি। ওকে 1 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট ছড়া বলে দিচ্ছি, ছোট্ট ছড়া। 1 2 3, আজকে নাকি মিড ডে মিলে আধখানা ডিম ফ্রি। 4 5 6, জুই ভাবছে কাঠকুড়োতে যায়নি সে ভাগ্যিস। 7 8 9, ডিম আনতে বাজার গেছে, লম্বা হচ্ছে লাইন। রইল বাকি 10, জুয়ের খাতা লুটাই ভুঁয়ে হারিয়ে গেছে পেন। বাজলো ছুটির ঘুম, মাঝ রাস্তায় মিড ডে ডিমে চিল মেরেছে ছ। আচ্ছা, বল, দারুণ। ঠিক আছে অচিন্ত্যদা, ধন্যবাদ আপনাকে খুব ভালো সময় দেওয়ার জন্য। খুব ভালো।